ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো তো? ইনশাল্লাহ আমিও ভালো আছি। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, তোমরা বলো তো, সবাই কি স্বাস্থ্যবিধি মেনে চলছো? হ্যাঁ, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, কারণ শুধু আমাদের দেশে নয়, গোটা বিশ্বে একটা ভয়াবহ অবস্থা বিরাজ করে আছে। এর থেকে একটা উত্তরণের উপায়ও আছে। আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোবো, ঘরের বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করব, অন্যকেও ব্যবহার করতে বলবো। কিন্তু দীর্ঘদিন তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক পাঠদানে পিছিয়ে রয়েছে। আমি মনে করি তোমরা অনলাইন ক্লাস প্রতিদিন করো, দেখো, শোনো, অনেকটাই সমাধান হবে। আজকে আমাদের আলোচনার বিষয় দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ, অধ্যায় 3, ষষ্ঠ পরিচ্ছেদ সমাস। আজ আমরা সমাস সম্পর্কে আলোচনা করব। সমাস। সমাস শব্দের অর্থ সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ। সমাস শব্দের অর্থ কি তাহলে? সমাস শব্দের অর্থ সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ। এখন আমরা বোর্ডের দিকে তোমরা সবাই লক্ষ্য করো। আমরা জানি যে 2 বা ততোধিক পদের এক পদে পরিণত করাকেই সমাস বলে। 2 বা ততোধিক পদের এক পদে পরিণতকেই সমাস বলে। এখন আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি, দেখি যে 2টি পদকে এক পদে কিভাবে পরিণত করা যায়। প্রথমে আমি লিখছি বিলাত ফেরত। বিলাত ফেরত এটাকে ভাঙলে কি হয়? বিলাত হইতে ফেরত। এটাকে ভাঙলে কি হয়? দেশের সেবা। একটু আগেই আমরা জানলাম যে সমাস শব্দের অর্থ সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ। এখন আমরা এই দুটো জিনিস দিয়ে দেখব যে বিলাত ফেরত, এটাকে ভেঙে কি হয়েছে? বিলাত হইতে ফেরত। এই বিলাত হইতে ফেরত, এটার সংক্ষেপ হচ্ছে বিলাত ফেরত। আবার দেখা যাচ্ছে যে এই 3টে পদকে মিলনে কি হয়েছে? বিলাত ফেরত। আবার আমরা দেখতে পাচ্ছি যে 3টি পদকে এক পদে পরিণত করেছি। 3টি পদকে বিলাত হইতে ফেরত, এই 3টি পদকে এক পদে পরিণত মানে বিলাত ফেরত। তাহলে আমরা জানতে পারলাম দেশ সেবা। দেশ সেবা, এই দেশ সেবাটা আমরা ভেঙে পেয়েছি কি? দেশের সেবা। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই দেশ সেবা, দেশের সেবা, এর সংক্ষেপ আছে দেশ সেবা। এই দুটো পদের মিলনে কি হয়েছে? দেশ সেবা। এখন এই দুটো পদকে আমরা এক পদে পরিণত করলাম, কি হলো? দেশ সেবা। তাহলে সমাস শব্দের অর্থ সংক্ষেপ, মিলন, একাধিক পদ একপদীকরণও আমরা করতে পারলাম। এখন আমরা দেখব যে সমাসের উপাদান কয়টি। সমাসের উপাদান হচ্ছে 4টি। সমাসের উপাদান কয়টি? 4টি। সমস্ত পদ, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য, সমসমান পদ, পূর্বপদ ও পরপদ। সমাসের উপাদান আছে 4টি। আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি। সমস্ত পদ, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। সমাস বাক্য সমসমান পদ, পূর্বপদ ও পরপদ। এই পূর্বপদ ও পরপদ। তাহলে সমাসের উপাদান কয়টি? 4টি। সমস্ত পদ, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য, সমসমান পদ, পূর্বপদ ও পরপদ।
এবার আমরা শিখি যে সমস্ত পদটা কি। এই সমস্ত পদটা আছে সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নামই হচ্ছে সমস্ত পদ। সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নামই হচ্ছে সমস্ত পদ। কেন আমরা এটা সমাসবদ্ধ বলছি? এই যে উপরে লেখা আছে বিলাত ফেরত, বিলাত ফেরত, এটা হচ্ছে আমার কি সমস্ত পদ। এই পদটার মধ্যে আরো 3টে পদ লুকায়ে আছে, সুপ্ত অবস্থায় আছে, ওটাকে ভেঙে ঠিক পাইছি বিলাত হইতে ফেরত। তাহলে সমস্ত পদটা কি? এই বিলাত ফেরতের মধ্যে 3টে পদ লুকায়ে আছে। এই জন্য আমরা বলি যে যে সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ। এখন আমরা দেখব ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। ব্যাস বাক্য সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ তৈরি করা হয় তার নাম আছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। কিন্তু একটা বিষয় হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা বইয়ের প্রথমে যখন ব্যাস বাক্য সম্পর্কেই আছে বেশি পরিচিত, কিন্তু যখনই পরীক্ষার খাতায় বিগ্রহ বাক্য বা সমাস বাক্য আসে তখন একটু অন্যমনস্ক হয়ে যায় যে বিগ্রহ বাক্যটা কি। এই ব্যাস বাক্যের অপর নাম আছে বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। যে যে পদের সমাস হয় তাকে বলা হয় ব্যাস বাক্য। যে যে পদ বলতে উপরের দিকে আমরা লক্ষ্য করি বিলাত হইতে ফেরত, কয়টা পদ পেয়েছি? 3টে পদ পেয়েছি। এই 3টে পদ মিলে আসে একটা বাক্যাংশ তৈরি হলো। এই জন্য আমরা বলি যে সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশটা তৈরি করা হয় তার নাম আছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এখন আমরা দেখব সমসমান পদ। সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ তৈরি করা হয়, সমস্ত পদকে ভেঙে বিলাত হইতে ফেরত 3টে পদ পেয়েছি। এই 3টে পদের প্রত্যেকটি বিলাত একটা, হইতে একটা, ফেরত একটা, এই সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ তৈরি করেছে এই বাক্যাংশের প্রত্যেকটি পদই আছে সমসমান পদ। তাহলে আমরা কি জানলাম? যে সমসমান পদ আছে সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশটা পেয়ে থাকি এই বাক্যাংশের প্রত্যেকটা পদই আছে সমসমান পদ। বিলাত হইতে ফেরত 3টে পদ, এই 3টে পদ আছে আলাদা আলাদাভাবে সমসমান পদ। এখন দেখো পূর্বপদ ও পরপদ। সমাসযুক্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ। এই যে বিলাত ফেরত, সমাসযুক্ত পদের প্রথম অংশ বিলাত, এটা আছে আমার পূর্বপদ, ফেরতটা আমার পরপদ। পরপদের আরেকটি নাম আছে উত্তরপদ। তাইলে আমরা কি জানলাম? যে সমাসযুক্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ, পরের অংশকে বলা হয় পরপদ বা উত্তরপদ। তাহলে একটু আমরা ক্লিয়ার। এখন আমরা শিখব যে সমাস প্রধানত কয় প্রকার। সমাস প্রধানত 6 প্রকার। দ্বন্দ্ব সমাস, সমাস প্রধানত 6 প্রকার। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয়ভাব সমাস। এখন আমরা দেখি দ্বন্দ্ব সমাস। কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয়ভাব। অব্যয়ভাব সমাস। তাহলে সমাস কয় প্রকার? 6 প্রকার। প্রধানত 6 প্রকার। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয়ভাব সমাস। কিন্তু এর ভিতর কথা আছে, কিছু কিছু ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন আর কর্মধারয় সমাসকে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত বলে মনে করেছেন। তাহলে এই দিক থেকে আমরা ব্যাকরণবিদদের থেকে মূলত বুঝতে পারি যে সমাস 4 প্রকার। আসলে আমরা প্রধানত 6টিই পড়ব, 6টি শিখে নেব।
যে দ্বন্দ্ব সমাসটা কি? যে সমাসের প্রত্যেকটি সমসমান পদে প্রত্যেকটির অর্থের সমান প্রাধান্য দেওয়া হয়। যে সমাসের সমসমান পদের প্রত্যেকটির অর্থেরই সমান প্রাধান্য দেওয়া হয় সেটাকে আমরা বলি দ্বন্দ্ব সমাস। কেমন? যেমন মা বাপ, ভাই বোন, হাট বাজার, এরকম দ্বন্দ্ব সমাস। যে সমাসের প্রত্যেকটা সমসমান পদের অর্থের সমান প্রাধান্য দেওয়া হয় তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। আমরা দ্বন্দ্ব সমাসের পূর্বপদ ও পরপদের অর্থ বোঝার জন্য ব্যাস বাক্যে ও এবং আ এই তিনটি অব্যয়পদ ব্যবহার করে থাকি। তাহলে আমরা কি করি? দ্বন্দ্ব সমাসের পূর্বপদ ও পরপদ, এই যে মা বাপ, মাটা আছে পূর্বপদ, বাপটা আমার পরপদ, এটা আমরা আগেই শিখেছি। এই পূর্বপদ ও পরপদের অর্থ বোঝার জন্য ব্যাস বাক্যে ও এবং আ এই তিনটি অব্যয়পদ ব্যবহার করে থাকি। এখন হচ্ছে দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারে সাধিত হয়। দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারে সাধিত হয়। সেই কয়েক প্রকারটা কি? মিলনার্থক শব্দযোগে, বিরোধার্থক শব্দযোগে, বিপরীতার্থক শব্দযোগে, অঙ্গবাচক শব্দযোগে, সংখ্যাবাচক শব্দযোগে, সমার্থক শব্দযোগে, দুটো ক্রিয়াযোগে, দুটো বিশেষণ যোগে, দুটো সর্বনাম যোগে, দুটো ক্রিয়া ও বিশেষণ যোগে। এখন আমরা জানব যে মিলনার্থক দ্বন্দ্ব সমাসটা কি। মিলনার্থক দ্বন্দ্ব বলতে মিলনার্থক শব্দযোগে। দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারে সাধিত হয়। আমরা দেখছি যে দ্বন্দ্ব সমাস প্রায় 10-11টা আকারে সাধিত হয়। তার মধ্যে প্রথমে আছে মিলনার্থক শব্দযোগে। এই মিলনার্থক শব্দযোগে আমরা যেমন বলি মা বাপ, মাসি পিসি, জিন পড়ি, চা বিস্কুট। আসলে এটাতে আমরা দেখতে পাই যে মিল বা সম্পর্কযুক্ত একটা কিছু, এইটা মিলনার্থকে আমরা কি জানছি? মা বাপ, জিন পড়ি, মাসি পিসি, চা বিস্কুট এগুলো ব্যবহার করে থাকি। বিপরীতার্থকটা কি? আমরা সবাই জানি যে বিপরীতার্থকটা কি। বিপরীত মানে একটা অপরটির অপোজিট বলি, যেমন আয় ব্যয়, জমা খরচ, ছোট বড়, ছেলে বুড়ো, এমন ইত্যাদি। এখন আমরা বিরোধার্থক শব্দযোগে জানব। বিরোধার্থকটা আসলে কি? আমরা জানি যে যুদ্ধ শান্তি এইরকম কিছু, যেমন দা কুমড়া, ওহিনকুল। এই যে দা কুমড়া আমরা অনেক সময় দেখি যে আমরা নিজেরাই অনেকে কথার ভাষায় বলি যে ভাইয়ে ভাইয়ে দা কুমড়ার সম্পর্ক, শত্রুতা ভাব। তারপরে ওহিনকুল, ওহি মানে কি? সাপ, নকুল মানে বেজি। আমরা শুনে থাকি যে সাপ যদি বেজি দেখে তাহলে ছুটে পালায়। এটা হচ্ছে আমাদের কি? বিরোধার্থক শব্দযোগে। এখন আমরা দেখব যে অঙ্গবাচক শব্দযোগে। অঙ্গবাচক শব্দযোগে, সংখ্যাবাচক শব্দযোগে, সমার্থক শব্দযোগে, প্রায় সমার্থক শব্দযোগে। এখন আমরা অঙ্গবাচক শব্দযোগে জানি। অঙ্গবাচকটা কি? যেমন হাত পা, নাক কান, চোখ মুখ, মাথা মুন্ডু ইত্যাদি। এইটা। সংখ্যাবাচকটা কি? সংখ্যাবাচক আমরা জানি, সবাই জানি যে সংখ্যাবাচকটা যেমন 7-5, 9-6, 7-17,
19-20 এরকম ইত্যাদি। সমার্থক শব্দটা কি? আমরা জানি যে সমার্থক শব্দটা আসলে ওই অর্থের পাশাপাশি যে অবস্থানটা বোঝায়, যেমন হাট বলি, বাজার বলি, হাট বাজার, ঘর দুয়ার বলি, কলকারখানা বলি, মোল্লা মৈলবী বলি, এইরকম ইত্যাদি, খাতাপত্র, প্রায় সমার্থক। প্রায় সমার্থকটা কি? সমার্থকের কাছাকাছি, যেমন আমরা বলি যে কাপড় চোপড়, পোকামাকড়, দয়া মায়া ইত্যাদি। এবার আমরা দেখব কি দুটো ক্রিয়া যোগে। দুটো ক্রিয়া যোগে, দুটো বিশেষণ যোগে, দুটো বিশেষণ যোগে, দুটো সর্বনাম যোগে, দুটো সর্বনাম, দুটো সর্বনাম যোগে, দুটো ক্রিয়া যোগে, দুটো বিশেষণ যোগে, দুটো সর্বনাম যোগে। এই দুটো ক্রিয়া যোগে আমরা কেমন জানি? যেমন দেখাশোনা, লেখাপড়া, আসা যাওয়া, চলাফেরা ইত্যাদি। এইবার দুটো বিশেষণ যোগে, দুটো বিশেষণ আমরা জানি যে দুটো বিশেষণ ভালো মন্দ, কম বেশি, আসল নকল, এরকম। এইগুলো হচ্ছে কি দুটো বিশেষণ যোগে। এখন আমরা দেখি যে দুটো সর্বনাম যোগে কি? যা তা, যে সে, এখানে ওখানে, আমি তুমি ইত্যাদি, দুটো সর্বনাম যোগে। এখন আমরা জানব যে অলুক দ্বন্দ্বটা কি। যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদে বিভক্তি লোপ হয় না, যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদের বিভক্তি লোপ হয় না, তাকে আমরা বলি অলুক দ্বন্দ্ব। এই অলুক দ্বন্দ্বটা কেমন হয়? যেমন যার কোনো পরিবর্তন হয় না, লোপ পাওয়া মানে যার কোনো পরিবর্তন হয় না, অমনি ওটা থেকে যায়। যেমন দেশে বিদেশে, জলে স্থলে, হাতে কলমে, এগুলোর কোনো পরিবর্তন করা যায় না। আরেকটা ব্যাপার কি আছে যে বহুপদী দ্বন্দ্ব সমাস। অনেক সময় আমরা দেখি যে বহুপদী দ্বন্দ্ব সমাস। এই বহুপদী দ্বন্দ্ব সমাসটা কি? 3 বা 3-এর অধিক বহুপদে যে সমাস, যে দ্বন্দ্ব সমাসটা হয় তাকে আমরা বলি বহুপদী দ্বন্দ্ব সমাস। সেই বহুপদী দ্বন্দ্ব সমাসটা কি? যেমন আমরা এর আগে বলছি অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্বটা জানলাম। এখন বহুপদী 3, 3টা কি? যেমন সাহেব, বিবি, গোলাম। এই বহুপদী দ্বন্দ্বে আছে সাহেব, বিবি, গোলাম। এটা আছে কি 3টে পদ দ্বারা সৃষ্টি হয়েছে। এটা কয়টা পদ? 3টি পদ। এখন যদি আমরা 3-এর অধিক বহুপদে দ্বন্দ্ব সমাস 3-এর অধিক যখন বলছি, তখন বহুপদে মানে হাত, পা, নাক, কান ইত্যাদি এরকম যদি হয়, তাহলে আমরা বলবো যে এটা আছে বহুপদী দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা কি জানলাম? সমাসটা কি, দ্বন্দ্ব সমাস কয় প্রকার, ব্যাকরণবিদরা সমাসকে মূলত কয়টা ভাগে ভাগ করেছেন, দ্বন্দ্ব সমাস বিভিন্ন প্রকারে সাধিত হয়, অলুক দ্বন্দ্বটা কি, বহুপদী দ্বন্দ্বটা কি। আমরা আজ এই পর্যন্তই শেষ করি। এই পর্যন্তই শেষ করি। আগামীতে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ।